গত জুলাই মাসে তোমরা বাংলার একটা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পেয়েছো। সেখানে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে, ভালো করে দেখো। এটাই সেই অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নপত্রটা। তোমরা এগুলো নিশ্চয়ই ভালো করে দেখেছো এবং যেটা নির্দেশিকা দেয়া রয়েছে খাতায় লেখার কথা, সেটা নিশ্চয়ই তোমরা করেছো কাজটা। আজকে আমি প্রশ্নগুলো সম্পর্কে একটু আলোচনা করে দেব। এর যথাযথ উত্তর কেমন হয় সেগুলো আমি বলে দেব। তোমরা নিজেদের তৈরি উত্তরের সঙ্গে একটু মিলিয়ে দেখে নেবে, যার যেখানে অসুবিধার জায়গা হয়েছে সে সেগুলো ঠিক করে নেবে। দেখো, এখানে প্রথমে একের দাগের প্রশ্ন দেওয়া রয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। মানে মাল্টিপল চয়েস প্রশ্ন দেওয়া রয়েছে, 4টে করে অপশান আছে, যে কোনো একটা বেছে নিতে হবে। 2 নম্বরে রয়েছে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন 5টি। 3 নম্বরে রয়েছে একটু তুলনামূলক একটু বড় প্রশ্ন। আর 4 নম্বরে ব্যাকরণের অংশ রয়েছে, সেখানে দল বিশ্লেষণ দিয়েছে। ধ্বনি পরিবর্তন থেকে যেগুলো বলা হয়েছে তার সম্পর্কে উদাহরণ দিতে হবে। আর বেশ কিছু প্রবাদ প্রবচন রয়েছে। তাহলে চলো আমরা প্রশ্নের উত্তরগুলো একটু আলোচনা করে নিই, দেখে নিই এর যথাযথ সঠিক উত্তর কী। বাংলা অ্যাক্টিভিটি টাস্কের মডেল উত্তরপত্রটা আমরা দেখে নিই। যথাযথ সঠিক উত্তরগুলো কি। প্রথমে 1 নম্বরের প্রশ্ন, মাল্টিপল চয়েস প্রশ্ন যেটা ছিল, ড্যাশ বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিগের তুল্য নহে। এর সঠিক উত্তর কি হবে? আতিথেয়তা। 2 নম্বরে যাই। 2 নম্বরে প্রশ্ন ছিল, আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো। বক্তা হলেন সেকেন্দার। 3 নম্বর প্রশ্ন, পশ্চিমে কুদ্রুর তরকারি দিয়ে ঠেকুয়া খায়, টেনিদাকে কথা বলেছে ক্যাবলা। কে বলেছে? না, ক্যাবলা বলেছে। 4 নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত যেই জাহাজ থেকে তার বন্ধু গৌরদাস বসাককে চিঠি লিখেছিলেন সেটির নাম সিলোন। 1 নম্বর প্রশ্ন শেষ হলো। 2 নম্বরের প্রশ্ন যাই, সংক্ষিপ্ত প্রশ্ন। মানধাত্তার আমল থেকে চলে আসছে এমনি রকম, কোন প্রসঙ্গে কবি কথা বলেছেন? তাহলে ব্যাখ্যাধর্মী প্রশ্নের ক্ষেত্রে আমরা প্রথমেই উদ্ধৃত অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে সেটা আগে বলে নেব, তারপরে উপযুক্ত ব্যাখ্যা আমরা দেব। এখানে আমরা যথাযথ উত্তর হিসেবে কি লিখতে পারি? কবি রবীন্দ্রনাথ ঠাকুর বোঝাপড়া কবিতায় সত্যকে সহজভাবে মেনে নেওয়া প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন যে মানধাত্তার আমল থেকে এটি চলে আসছে যে স্বার্থের কারণে মানুষ যেমন অন্যকে বঞ্চিত করে, তেমন কখনো কখনো সে নিজেও বঞ্চিত হয়। পরের প্রশ্নে যাই। আমা অপেক্ষা আপনকার ঘোরতর বিপক্ষ আর নাই। বক্তার এ কথার বলার কারণ কি? উত্তরে আমরা কি লিখতে পারি? না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব সেনাপতি মুর সেনাপতিকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছেন। এ কথার কারণ প্রথমত আরব সেনাপতি ও মুর সেনাপতি পরস্পর বিরোধী বিপক্ষ দলের। সেই অর্থে মুর সেনাপতিকে আরব জাতির ধর্মরক্ষার্থেই যতই তাকে অতিথি হিসেবে নিজের শিবিরে আরব সেনাপতি আশ্রয় দিয়ে থাকুক না কেন, আসলে তো মুর সেনাপতি তার শত্রুপক্ষ। এবং দ্বিতীয়ত, গত রাতে পারস্পরিক আলোচনা প্রসঙ্গে আরব সেনাপতি জানতে পেরেছেন যে
মূর সেনাপতি তার পিতার হত্যাকারী। এই পিতৃহত্যাকারীকে আরব সেনাপতি বধ করে প্রতিশোধ নেবেন প্রতিজ্ঞা করেছেন। তাই তার থেকে ঘোরতর বিপক্ষ মূর সেনাপতির পক্ষে আর কেই বা হতে পারে বলে আরব সেনাপতি এই মন্তব্যটি করেছেন। পরের প্রশ্নে চলে যাই। অ্যান্টিগোনস, তোমার এই ঔদ্ধত্যের জন্য তোমায় আমার সাম্রাজ্য থেকে নির্বাসিত করলাম। অ্যান্টিগোনস কোন ঔদ্ধত্য দেখিয়েছে? উত্তরে আমরা কি লিখতে পারি? না, দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশে সেকেন্দারের সামনেই অ্যান্টিগোনস সেলুকাসকে বিশ্বাসঘাতক আখ্যা দেন এবং ক্ষিপ্রতার সাথে তরবারি হাতে নিয়ে সেলুকাসের মাথা লক্ষ্য করে তরবারি চালাতে উদ্যত হওয়ার ঘটনাকেই গ্রিক সম্রাট ঔদ্ধত্য বলে মনে করেছেন। পরের প্রশ্নে যাই। তোদের মতো উল্লুকের সঙ্গে পিকনিকের আলোচনাও ঝকমারি। কোন কথা প্রসঙ্গে টেনিদা এমন মন্তব্য করেছিল? এর যথাযথ উত্তর হিসেবে আমরা কি লিখতে পারি? না, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বনভোজনের ব্যাপার রচনাংশের শুরুতে পিকনিকের মেনু কি হবে সেই আলোচনায় জিভে জল আনা পোলাও, বিরিয়ানি, মাংসের কোরমা ইত্যাদি সব লোভনীয় খাবার ছেড়ে প্যালা ক্যাবলা মিলে যেসব আলু ভাজা, শুক্তো, কুদরুর তরকারি, ঠেকুয়ার মতো খাবারের নাম করতে শুরু করলো, তাতে টেনিদা প্রচণ্ড রেগে গিয়ে আলোচ্য মন্তব্যটি করেছেন। পরের প্রশ্ন, কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে চড়ুই পাখির চোখে কৌতূহল কেন? এর উত্তর হিসেবে আমরা কি লিখতে পারি? না, কবি তারাপদ রায়ের লেখা একটি চড়ুই পাখি কবিতায় চতুর একটি চড়ুই আশ্রয় নিয়েছে কবিরই ঘরে। সেখানে সে বাসা বেঁধেছে, ঘর জুড়ে তার কিচিমিচি গান, দু চোখ মেলে অবাক দৃষ্টিতে ঘরের সব কিছু দেখে চড়ুই। চোখে তার কৌতূহল, হয়তো সে ভালো করে চিনে নিতে চায়, বুঝতে চায় তার নতুন সেই আবাসস্থলটি সম্পর্কে। মনে তার অনেক প্রশ্ন ঘোরাফেরা করে বলেই চড়ুই কৌতূহলী দৃষ্টিতে সব কিছু ভালো করে বুঝতে চেষ্টা করে। এবার 3 নম্বর প্রশ্নে আসি। 3 নম্বর প্রশ্নগুলো একটু বড়। 3 নম্বর প্রশ্নের প্রথমেই রয়েছে সবুজ জামা কবিতার ভাববস্তু আলোচনা করো। প্রশ্নটা শুনেই বুঝতে পারছো এখানে সবুজ জামা কবিতাটায় কবি যা যা বলতে চেয়েছেন পুরো কথাগুলোই এখানে লিখতে হবে, নিজের ভাষায় সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। সেখানে আমরা কি লিখতে পারি? না, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় তার সবুজ জামা কবিতার মাধ্যমে প্রকৃতির সবুজ শ্যামলিমাকে একাত্মতার সঙ্গে মানুষের জীবনে তার প্রয়োজনীয়তাকে তুলে ধরতে চেয়েছেন। গাছের সবুজ প্রাণের প্রতীক, সজীবতার প্রতীক। কবিতায় তাই দেখি ছোট্ট ছেলেটি তোতাই প্রকৃতির সবুজকে ভালোবেসে তাকে আপন করে নিতে চেয়েছে। স্কুলের প্রথাগত শিক্ষার বদলে প্রকৃতির শিক্ষায় শিক্ষিত হতে চেয়েছে। গায়ে সবুজ জামা পরার মধ্য দিয়ে প্রকৃতির সবুজ প্রাণস্পন্দনকে নিজের মধ্যে ধারণ করতে চেয়েছে। প্রকৃতির স্বাভাবিক ছন্দে স্পন্দিত হতে চেয়েছে। যান্ত্রিক কৃত্রিম সমাজের
অংশ না হয়ে সজীব প্রাণবন্ত প্রকৃতির কোলে বড় হয়ে উঠতে চেয়েছে। পরের প্রশ্ন, বন্ধু রাজনারায়ণ বসুকে লেখা চিঠিতে মাইকেল মধুসূদন দত্ত তার লেখা মেঘনাদবধ কাব্য সম্পর্কে কিরূপ অভিমত ব্যক্ত করেছেন? উত্তরে আমরা কি লিখতে পারি? বন্ধু রাজনারায়ণ বসুকে লেখা চিঠিতে মাইকেল মধুসূদন দত্ত তার লেখা মেঘনাদবধ কাব্য সম্পর্কে রাজনারায়ণ বসুর অভিমত জানতে চেয়েছেন। মেঘনাদবধ কাব্য যে ক্রমশই সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠছে সে কথা জানান। কেউ কেউ জানিয়েছেন এটি মিল্টনের চেয়ে উৎকৃষ্টতর, অনেকে বলেছেন কালিদাসের কাছাকাছি, কোনো সমালোচকের মতে এটি ভার্জিল বা তাসোর রচনার সমতুল্য। বাংলার হিন্দু নারীদের কাছে এটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে তারা বইটি পড়ে কেঁদেছেন বলেও শোনা যায়। মেঘনাদবধ কাব্যের জনপ্রিয়তা যে কতখানি প্রসারিত হয়েছিল তা রাজনারায়ণ বসুকে লেখা চিঠি থেকে জানা যায়। পরের প্রশ্ন, পরবাসী কবিতার শেষ 4টি পংক্তিতে কবির প্রশ্নবাচক বাক্য ব্যবহার করার তাৎপর্য বিশ্লেষণ করো। এর যথাযথ উত্তর হিসেবে আমরা কি লিখতে পারি? আধুনিকতা উন্নতির নেশায় মত্ত মানুষ যেভাবে প্রকৃতিকে ধ্বংস করে চলেছে তাতে বিস্মিত, বিমূঢ়, স্তম্ভিত, বেদনার্ত কবি তার অভিমান, বেদনা, ক্ষোভকে কবিতার শেষ 4টি পংক্তিতে তীক্ষ্ণ শাণিত প্রশ্নের মাধ্যমে তুলে ধরেছেন। প্রকৃতির বিপন্ন সংকটময় পরিস্থিতিতেও মানুষ কেন এত মৌন, কেন তারা সোচ্চার হচ্ছে না, সেটাই কবির কাছে বড় প্রশ্ন। পরের প্রশ্নটা, কিন্তু এই রাতটির কথা ভালোভাবেই আমার মনে আছে, পথ চলতি রচনাংশ অনুসরণে লেখকের সেই রাতের অভিজ্ঞতার বিবরণ দাও। এখানে এটা একটা বুঝতেই পারছো উত্তরে কি চাওয়া হয়েছে, একটা বিস্তারিত আলোচনা, তাই আমি আর লিখে জানালাম না। এটা তোমরা পথ চলতি রচনাংশের পুরো গল্পটা অংশটা ভালো করে পড়ে নেবে, পড়ে নিয়ে সেটা নিজের ভাষায় গুছিয়ে ট্রেনে রাতের যে অভিজ্ঞতা সেটা উত্তর হিসাবে লিখতে হবে। চলে আসছি পরের অংশ, ব্যাকরণ অংশ, দল বিশ্লেষণ। দল বিশ্লেষণের ক্ষেত্রে এর আগেও তোমরা করেছো, সেখানে হাইফেন দিয়ে দিয়ে প্রতিটি দল লিখতে হবে এবং কোনটা কি দল সেটাও কিন্তু লিখতে হবে। প্রথমেই দেখো স্টেশন, তাহলে স্টেশন ব্র্যাকেটে 3টি দল, আর কোনটা কি দল, প্রথমটা রুদ্ধ দল, দ্বিতীয়টা মুক্ত দল, তৃতীয়টা রুদ্ধ দল, এভাবে লিখে দেওয়া হয়েছে। হসন্তটা খুব জরুরি কিন্তু দেওয়া রুদ্ধ দলের ক্ষেত্রে। এর আগের অ্যাক্টিভিটি টাস্কে তোমরা যখন দল বিশ্লেষণ করেছিলে অনেকেই কিন্তু হসন্তটা দিতে ভুলে গেছো, অনেকেই হসন্ত দাওনি, আমি খাতা চেক করতে গিয়ে দেখেছি। তাই এখানে হসন্তটা কিন্তু দিয়ে দেবে। 3টি দল ব্র্যাকেটে লিখতে হবে, সেটাও লিখে দেবে। পরেরটাই যাই, বাগুইআটি কি হবে? বাগুইআটি 4টি দল, এখানে 4টি মুক্ত দল। পরেরটায় যাই, দর্শন মাত্র, দর্শন মাত্র, এখানেও 4টি দল হবে, প্রথম দুটো রুদ্ধ দল,
পরের দুটো মুক্ত দল। ক্ষিপ্রহস্ত, ক্ষিপ্রহস্ত, 4টি দল। রুদ্ধ দল, মুক্ত দল, আবার রুদ্ধ দল, আবার মুক্ত দল। পরেরটা অদ্ভুত রকম, অদ্ভুত রকম। প্রতিটা রুদ্ধ দলে, এখানেও 4টি দল ব্র্যাকেটে লিখতে হবে, প্রতিটি রুদ্ধ দলে কিন্তু আমরা হসন্তটা দেব মনে করে, সেটা কেউ ভুল করবে না। পরে ধ্বনি পরিবর্তনে যেটা রয়েছে, অজস্র উদাহরণ আছে, আমি আমার মতো করে এক একটা উদাহরণ দিয়েছি, তোমরা অন্য উদাহরণও ব্যবহার করতে পারো। এখানে যে উত্তরগুলো বললাম ব্যাখ্যাধর্মী প্রশ্নের ক্ষেত্রেও মোটামুটি কীরকম হতে পারে সেটা আমি একটা ধারণা দিয়েছি তোমাদের। তার মানে এই নয় যে আমার বলে দেওয়া উত্তরটাই হুবহু সেইভাবেই লিখতে হবে। তোমরা তোমাদের নিজের ভাষায় সুন্দর করে গুছিয়ে সঠিকভাবে নিজেদের মতো করেও লিখতে পারো। যদি কোথাও ভুল হয়ে থাকে সেই ভুলগুলো কিন্তু সংশোধন করে নেবে। ধ্বনি পরিবর্তনে আসি। প্রতিটা ধ্বনি পরিবর্তনের একটা করে উদাহরণ চাওয়া হয়েছে। প্রথমটা মধ্য স্বরাগম। মধ্য স্বরাগমে দেখো এখানে উদাহরণ হিসেবে কি দিয়েছি, কর্ম, করম। তারপরে দেখো স্বরভক্তি রয়েছে, গ্রাম গ্রেটার দ্যান গেরাম। অন্তস্থ অশ্রুতি, বাবুয়ানি গ্রেটার দ্যান বাবুয়ানি। এখানে আ ছিল, সেটা অন্তস্থ, পরেরটাতে অন্তস্থ এলো। আর কর্ম করমটা ভেঙে গিয়ে কর্ম, যেটা র আর ম অনেক একই রকম ছিল, সেটা করম হলো, একটা অ এলো মাঝখানে। গ্রামটাও তাই, একটা স্বর ধ্বনি এলো মাঝখানে। অন্তঃস্বর লোপ, অন্ত মানে শেষ, শেষের দিক থেকে একটা স্বরধ্বনি লোপ পাবে। রাত্রি, রাতি, রাত। দেখো রাত্রি লাস্টে কিন্তু হর্ষই আছে, একটা ই আছে। রাতি সেটাও কিন্তু লাস্টে শেষে একটা ই আছে। আর যেটা যখনই রাত হয়ে গেল হসন্ত, তারপরে আর কিছু নেই, ওই হর্ষইটা লোপ পেল। অনন্য স্বরসঙ্গতি, তার উদাহরণ হিসেবে আমরা কি দিতে পারি, যোগ্য গ্রেটার দ্যান যোগ্যী। এবারে আসি প্রবাদ প্রবচনে। প্রবাদ প্রবচনে প্রবাদটা লিখে তার অর্থটা ব্র্যাকেটে লিখে নিয়ে বাক্য রচনা করতে হয়। বাক্য রচনার ক্ষেত্রে তোমাদের নিজস্ব স্বাধীনতা আছে, নিজেদের মতো করে বাক্য তোমরা লিখতে পারো। খেয়াল রাখতে হবে যে যে প্রবাদটা ব্যবহার করা হচ্ছে সেই প্রবাদটা ব্যবহার করে বাক্যটা যেন যথাযথ হয়, বাক্যর মানেটা যেন ঠিক থাকে। যেমন এখানে প্রথমটা রয়েছে, যার কর্ম তার সাজে অন্য লোকে লাঠি বাজে। এর অর্থ কি, যে কাজে যে অভ্যস্ত তার পক্ষেই সেই কাজ করা সহজ। এর একটা বাক্য রচনা আমরা কি লিখতে পারি, উদাহরণস্বরূপ আমি একটা বাক্য রচনা করে দিয়েছি এখানে। কুমোর রামদিন এত সুন্দর মাটির জিনিসের কাজ জানা সত্ত্বেও মেলায় মাটির জিনিসের দোকান না দিয়ে তেলে ভাজার দোকান দিতে গিয়ে একেবারে নাস্তানাবুদ অবস্থা। এই জন্যই বলে, যার কর্ম তার সাজে অন্য লোকে লাঠি বাজে। পরের প্রবাদটা দেখো, নুন আনতে পান্তা ফুরোয়। এর অর্থ কি, দারিদ্র্যের অসহ অবস্থা। কি লিখতে পারি এর বাক্য রচনা হিসেবে, করোনা মহামারীর প্রকোপে দীর্ঘদিনের লকডাউনে দিনমজুর অবিনাশ কাজ হারিয়ে অর্থের অভাবে তার নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। তোমরা যে এই বাক্যটাই ব্যবহার করবে তা নয়, তোমরা তোমাদের
খুশিমতো বাক্য রচনা করতে পারো, শুধু খেয়াল রাখবে প্রবাদটা যেন সঠিকভাবে ব্যবহার করা হয়। পরেরটায় আসি, গেঁয়ো যোগী ভিক পায় না। এর অর্থ কি? অতি ঘনিষ্ঠজনের গুণের কদর হয় না। নমিতার সুন্দর গানের গলা সত্ত্বেও পাড়ার অনুষ্ঠানে বাইরে থেকে খরচ করে গায়িকা আনা হয়, অথচ তাকে একটা সুযোগ দেওয়া হয় না। এই জন্যই বলে গেঁয়ো যোগী ভিক পায় না। পরেরটায় যাই, মারিত গণ্ডার লুটিত ভাণ্ডার, বড় কর্মকাণ্ডের পরিকল্পনা করা। এর বাক্য রচনা হিসাবে আমরা কি লিখতে পারি? এবছরের পুজোয় অগ্রগামী ক্লাবের যে পরিকল্পনা তা একেবারে মারিত গণ্ডার লুটিত ভাণ্ডার বলা যায়। পরের প্রবাদ, এক হাতে তালি বাজে না। দুপক্ষের দোষ থেকেই বিবাদ হয়। মায়ের কাছে ধরা পড়ে রাজীব যতই নিজের ছোট ভাই মহিমের উপর সমস্ত দোষ চাপিয়ে নিজে নিরপরাধ সাজার চেষ্টা করুক না কেন, মা ভালোই বুঝেছে যে এক হাতে তালি বাজে না কখনোই। তাহলে জুলাই মাসের অ্যাক্টিভিটিতে যে প্রশ্নগুলো তার সবকটা উত্তরই এখানে আলোচনা করে দেওয়া হলো। তোমরা ভালো করে দেখে নিলে, এবারে নিজেরা যেটা করেছো তার সঙ্গে একটু মিলিয়ে নেবে, যেখানে যা ভুল হয়েছে সেগুলো সংশোধন করে নেবে, নিয়ে আবার নতুন করে পড়াটা তৈরি করবে।